Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দহর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দহর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ১১৫তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার পাঠানো দুর্দান্ত বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম রোমান। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। আশা করি এই ঘটনাটি থেকে আমরা ভয়ের সাথে সাথে বেশ কিছু বিষয় শিখতেও পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আফনানস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি? কারণ ওই চ্যানেলেও আমরা রহস্য এবং ভয়ের এপিসোডগুলো আপলোড করছি। আগামীকাল ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে আমরা যে এপিসোডটি ওই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি, সেখানেও কিন্তু দুর্দান্ত ভয়ের ঘটনা ইনশাল্লাহ শুনতে পাবেন। তাই আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই চ্যানেল লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। রোমান ভাই এই ঘটনাটি মূলত এক আপুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি ওই আপুর সাথেই ঘটেছে। আপুর ছদ্মনাম ব্যবহার করছি, কেননা ওই আপুর বাড়ি কিন্তু রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে। ওনার বিয়ে হয়েছে এই ফকিরহাট উপজেলাতেই। ওনার বিয়ে হয়েছে, ওনার সন্তানাদি আছে। এই ঘটনাটি যদি ওনার শ্বশুরবাড়ির দূরের আত্মীয় স্বজন যারা, এমনিতে শ্বশুরবাড়ির লোকজন জানেন, কিন্তু দূরের আত্মীয় স্বজন যারা মূল বিষয়টা জানেন না, তারা যদি এই বিষয়টা জানতে পারেন, হয়তো ওনাকে বিরক্ত করতে পারেন। এমনটা না যে জানলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। উনি বিব্রত বোধ করতে পারেন, এমনটাই জানিয়েছেন। এই জন্যই ওনার ছদ্মনামটা ব্যবহার করছি। ওনার নাম মিম দিয়েই মূলত রোমান ভাই আমাদেরকে পাঠিয়েছেন, তো আমরাও মিম আপু বলেই সম্বোধন করব। তো উনি, ওনার পরিবার, ওনার শ্বশুরবাড়ির পরিবার, তারপর ওনার হাজব্যান্ড, ওনারা শুনলে কোনো সমস্যা নাই, কারণ ওনারা বিষয়টা জানেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই মিম আপুর বয়স যখন 10 বছরের কাছাকাছি হবে এমন একটা সময়, ওই সময়ে সাধারণত দেখা যায় ওই বয়সী ছেলেমেয়েরা বেশ কিছু গ্রামীণ খেলা খেলে। বিশেষ করে মেয়েরা এক ধরনের বিশেষ খেলা খেলে, এটাকে আমরা ছোটোবেলাতে দেখেছি কুতকুত খেলা বলতো। এখন এটাকে কি বলে আমি ঠিক জানি না। ওই সময় দেখা যেত যে যারা এটা খেলতেন বা এখনও যারা খেলেন আর কি, এটা একটা মাটির চারা বলতে মাটির কোনো পাত্র যদি ভেঙে যায়, ওই ভেঙে যাওয়া অংশটা সুন্দর করে আস্তে আস্তে চতুর্দিক থেকে ভাঙতে ভাঙতে অনেকটাই গোলাকৃতির একটা শেপ দেওয়া হয়। এরপর এটাকে সামনে ছুঁড়ে ফেলে দিয়ে এক পা উঁচু করে ওই যেই পাটা মাটির সাথে থাকে এটা দিয়ে আস্তে আস্তে ধাক্কিয়ে সামনের দিকে নিয়ে যেতে হয়, আবার মূল অংশে ফেরত আনতে হয়। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা খেলা, বিশেষ করে ওই বয়সী বাচ্চা ছেলে মেয়েদের কাছে। মেয়েরা এটা বেশি খেলে আর কি। ওই আপু একদিন দুপুরবেলা তার বান্ধবীদের সাথে এই খেলাটা খেলছিলেন। খেলার একটা পর্যায়ে যখন আপু ওই একই রকমভাবে পা দিয়ে ধাক্কাতে ওই চারাটা নিয়ে ফিরে আসছিলেন ওই কোর্টের মধ্যে, নির্দিষ্ট একটা তো গণ্ডি থাকে, একটা কোর্ট থাকে আর কি। তো ওই সময় হয় কি, হঠাৎ করেই ওনার পায়ের যেই বৃদ্ধাঙ্গুলি, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সামনের অংশে, যেহেতু ওই অংশ দিয়েই হিট করতে হয় ওই চারাটাতে, তো ওইখানে কেটে যায়। তো কেটে যাওয়ার পর যেটা হয় যে উনি ওখান থেকে চলে আসেন, আসার পর ওই জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজও করে দেওয়া হয়, এটা ঠিকও হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয়
6 মাস পর থেকে ওই জায়গাটা শুকিয়ে কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছিল। 6 মাস পর ওখানে চুলকাতে থাকে। যখন উনি চুলকান ওখান থেকে আলতো করে চামড়া ওঠে। একটা পর্যায়ে দেখা যায় যে চামড়া উঠতে উঠতে ওখানে ঘা হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধও দেন, কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এমন করে কেটে যায় 1 বছর। ঢাকাতেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় না। তো সবাই একটা কথাই বলে যে ইনফেকশন হয়ে গেছে, কিন্তু কেন যে এমনটা হচ্ছে এটা কিন্তু ডাক্তাররা বলতে পারছেন না, বুঝতেও পারছেন না। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন। এরপর মিমাপুর মা বাবাকে কিছু আত্মীয় স্বজন পরামর্শ দিলেন যে এখানে তো আসলে তেমন কোনো সুবিধা হচ্ছে না, ওকে ভারতে নিয়ে যাও। এরপর ভারতেই নিয়ে যাওয়া হয়, সেখানেও চিকিৎসা করানো হয়। সেখানকার ডাক্তাররাও একই কথা বলেন যে ওখানে ইনফেকশন হয়েছে। মূলত তারা যে হিস্ট্রিটা শুনলেন সেই অনুযায়ী তারা বললেন যে ওই যে একটা মাটির চারা ওখানে যখন কেটে গিয়েছিল তখন ওখানে কিছু জীবাণু ছিল যেটা তার নখের ভেতরে একদম ঢুকে গিয়েছিল। ওই বিষয়টা যখন শুকিয়ে যায় বা ওই জায়গাটা যখন শুকিয়ে যায় তারপরেও ওই ভিতরে থাকা যে জীবাণুটা এটা পরবর্তীতে অ্যাক্টিভ হয়ে গেছে, এই কারণেই ইনফেকশন হয়েছে। তো তারা এরকম বলে দেন, ওনারাও কিছু ওষুধ দিয়ে দেন, সেটা নিয়েও ওনারা দেশে ফেরত আসেন, কিন্তু না, কোনো কাজ হয় না। একটা পর্যায়ে অবস্থা এমন হয়ে যায় যে ওনার হাঁটতেই কষ্ট হয়ে যেত। এইভাবে কেটে যায় আরও 3-4 বছর। তো এতদিন কিন্তু এই ধরনের ঝামেলার মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর থেকে শুরু হলো ভিন্ন ধর্মী একটা সমস্যা। উনি স্বপ্নে একটা অবয়ব দেখতে শুরু করলেন। উনি স্বপ্নে দেখতেন একটা অবয়ব তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে আর ভয়ঙ্করভাবে হাসে। ঘুমের মধ্যেই উনি চিৎকার চেঁচামেচি করে ওঠেন, ওনার ঘুম ভেঙে যায়। ওনার আশেপাশে যারা থাকেন তারা জিজ্ঞেস করেন কী হয়েছে, তখন উনি বলেন স্বপ্নে উনি এমন একটা জিনিস দেখেছেন। তখন ওনার মা বা অন্য যারা আছেন তারা বলেন যে তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। তো সেটা তো এক রাতের ব্যাপার হলে কথা ছিল, উনি কিন্তু প্রায় প্রতি রাতেই এমন বিষয়টা দেখতেন। তো শুরুর দিকে তো উনি জাস্ট খালি একটা অবয়বকে দেখতেন। এরপর দেখা গেল ওই অবয়বটা তার পায়ের কাছে দাঁড়িয়ে খুব আলতো করে তার পায়ের এই যে বৃদ্ধাঙ্গুলি এখানে হাত বুলাচ্ছে। এটা কিন্তু উনি স্বপ্নেই দেখতেন আর কি। তো স্বপ্নের মধ্যে দেখে আবারও উনি ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করে উঠতেন। তো ওনার মা বলেন যে নিশ্চয়ই তুই টেলিভিশনে ভূতের মুভি দেখিস, এই জন্য এই সমস্ত জিনিস দেখিস স্বপ্নের মধ্যে, তাছাড়া তো এরকম জিনিস দেখার কথা না। আসলে ওনার পরিবার থেকে এই বিষয়টা নিয়ে ওরকম কোনো গুরুত্বই দেন নাই। কারণ হচ্ছে বিষয়টা তো একদম শুরু থেকে এরকম না। শুরুতে তো ডাক্তারি সমস্যা হিসাবে সবাই ধরে নিয়েছিলেন, আর হঠাৎ করে ঘুমের মধ্যে এরকম দেখছেন। এই জন্য কিন্তু মানুষজন যারা আছেন ওনার পরিবারে তারা কিন্তু এই বিষয়টার সাথে প্যারানরমাল কোনো বিষয় লিঙ্ক আপ করতে পারছিলেন না, না পারাটাই স্বাভাবিক। এমন যদি হতো যে নখ কেটে যাওয়ার পর থেকেই উনি এটা দেখছেন তাহলে না হয় একটা ব্যাপার ছিল, কিন্তু এর মধ্যে তো অনেক দিন কেটে গেছে, যার কারণে ওনাদের মাথায় তো আর ওই বিষয়টা কাজ করছে না। তো এভাবে তো উনি দেখছেন। তো একটা সময় দেখা গেল যে ওই অভাবটা তো ওই পায়ে হাত বুলাতো, শুরুর দিকে হলো পায়ের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, এরপরে পায়ে হাত বুলানো শুরু করলো। এখন যেটা শুরু হলো এটা বেশ অদ্ভুত, ভয়ঙ্করও বটে। উনি স্বপ্নের মধ্যে দেখতেন যে ওই অবয়বটা এবার আর পায়ে হাত বুলায় না, এবার তার একটা লম্বা জিহ্বা দিয়ে তার পায়ের ওই বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা সে চাটতে থাকে। উনি অবাক হয়ে দেখেন, উনি শুয়ে আছেন, ওই শুয়ে শুয়ে দেখছেন যে এরকম হচ্ছে, কিন্তু উনি ওনার শরীরটাকে নাড়াতে পারছেন না। কিন্তু ওনার কাছে মনে হয় যে স্বপ্নে উনি যেটা দেখছেন এটা আসলে স্বপ্ন না, এটা একদম বাস্তব, বাস্তব থেকেও বেশি কিছু। কারণ ওই অবয়বটার জিহ্বাটা যখন তার নখে এসে লাগে তখন জিহ্বাতে থাকা এক ধরনের আঠালো লালার মতো পদার্থটা উনি অনুভব করেন। আবার এই জিহ্বাটা যে বেশ একটু গরম গরম অনুভূতি দিচ্ছে পায়ের ওখানে, এটা উনি টের পান। তো উনি এটা দেখেন, উনি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন।
তো শুরুর দিকে কয়েকদিন উনি চিৎকার দিয়ে উঠে দেখেন যে না, ওই অভাবটা নাই, কারণ উনি তো স্বপ্নের মধ্যেই দেখছেন। তবে একদিন ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। উনি একই রকমভাবে যখন চিৎকার দিয়ে উঠেছেন, উনি দেখেন ওই অভাবটা আর স্বপ্নের ভিতরে না, ওই অভাবটা তার পায়ের কাছেই দাঁড়িয়ে আছে। তো এইটা যখন উনি দেখেছেন, এবার তো উনি আরও জোরে চিৎকার শুরু করেছেন। ওনার এরকম চিৎকার চেঁচামেচিতে তো বাড়ির লোকজন অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিল, তাই চিৎকার দিলেও একজন বলতেন যে দূর, ওখানে যায় কি হবে, ও ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে, আর নতুন কি, তো অনেক দিন ধরেই চলতেছে এটা। এখন এই যে উনি যে বাস্তবে দেখেছেন, এই বিষয়টা যখন ওনার আম্মুকে বলেন, ওনার আম্মু কিছুক্ষণ চিন্তা করে বলেন, আচ্ছা ঠিক আছে, তোর বড় বোন তোর সাথে ঘুমাবে। তো এরপর থেকে ওনার বড় বোনকে তার সাথে দিয়ে দেওয়া হয়। উনি আগে একা একাই ঘুমাতেন আর কি। তো বড় বোনকে যখন তার সাথে দিয়ে দেওয়া হয়, শুরুর দিকে 3-4 দিন কোনো সমস্যা হচ্ছিল না, একদম স্বাভাবিক ছিল। যেহেতু 3-4 দিন কোনো সমস্যা হচ্ছে না, তখন ওই মিম আপু চিন্তা করলেন যে ওনার বড় আপু যেহেতু ওনার সাথে ঘুমাচ্ছেন, এই জন্য সমস্যা হচ্ছে না। উনিও বলেন যে বড় আপু আমার সাথে ঘুমানোর পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। তখন পরিবারের সদস্যরাও চিন্তা করেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে সমস্যাটা তো কেটে গেছে। তো এবারে ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। এক রাতে মিমাপু আর তার বড় বোন ঘুমিয়ে আছে, ঘরে ডিম লাইট জ্বলছে আর কি। তো তখনও মিমাপুর যিনি বড় বোন, ওনার ওভাবে ঘুম আসেনি। তখন রাত যে অনেক গভীর এটাও না, তবে মিমাপু ঘুমিয়ে গেছেন, ওনার বড় বোনের ঘুমটা তখনও আসেনি। তো উনি করছেন কি, একবার এপাশ একবার ওপাশ। ওনার আসলে ওই রাতে ভালো ঘুম আসছিল না, কি জন্য যেন ঘুম আসছিল না ওনার। তো উনি এপাশ ওপাশ করছেন। তো যেই পাশটাতে, মানে খাটের দুই পাশে তো দুইজন ঘুমিয়ে আছেন, যেই পাশটাতে মিমাপু ঘুমিয়ে আছেন, ওই পাশটা যখন উনি ফিরেছেন, তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন একটা অবয়বটা ছায়ার মতো, আর এই অবয়বটা এই মিমাপুর পায়ের কাছে দাঁড়িয়ে আছে, জাস্ট দাঁড়িয়েই আছে, অন্য কোনো কিছু করছে এই বিষয়টা উনি বুঝতে পারেননি। যখনই এটা দেখেছেন, উনি তো ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। যখন মিমাপুর বড় বোন চিৎকার দিয়ে উঠেছেন, তখন মিমাপুও তো ঘুম থেকে উঠে পড়েন। এদিকে মিমাপুর বড় বোনের চিৎকার চেঁচামেচিতে অন্য ঘর থেকে লোকজন চলে আসে। তখন মিমাপুর বড় বোন বলেন যে উনি এই জিনিসটা দেখেছেন। এই প্রথমবারের মতো মিমাপুর পরিবার এই বিষয়টা বিশ্বাস করে। তখন থেকেই শুরু হয় তোড়জোড় যে হুজুর ডাকতে হবে। একজন ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে মিমাপুকে ঝাড়ফুঁক করে দেন, শরীর বন্ধ করার জন্য একটা তাবিজও দিয়ে দেন। মোটামুটি 8-10 দিন মিমাপু ভালো ছিলেন। এক রাতে মিমাপুর বড় বোন স্বপ্নে দেখেন যে তাদের দুই বোনকে একটা ভয়ঙ্কর বিশাল আকৃতির বাঘ তাড়া করছে। তারা দুজনে দৌড়াচ্ছেন। দৌড়ানোর মাঝে দেখেন যে তার বোনের হাতে তাবিজের যে সুতা, কালো একটা সুতা, অনেকে কাইতন সুতা বলে, অনেকে তাগি বলে, এক একজন এক এক রকমভাবে বলে আর কি। তো এই সুতাটা আছে কিন্তু তাবিজটা নাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন মিমাপুর যিনি বড় বোন, উনি উঠে ওনার মাকে এই স্বপ্নের কথাটা বলছেন। উনি বললেন যে এরকম স্বপ্ন দেখলাম, এই ব্যাপার, পরে দেখি যে সুতা আছে, তাবিজ নেই। কি মনে করে মিমাপুর আম্মু মিমাপুকে ডাকলেন যে এই তো তাবিজটা দেখি। সত্যি ওনার হাতে তাবিজ নেই, অথচ সুতাটা আছে। কি ব্যাপার, এটা কেন হলো? হতে পারে যে উনি ঘুমের ভেতরে এই পাশ ওপাশ করেছেন, তাবিজের যে আংটার মতো একটা জায়গাটা থাকে, অনেকটা ছোট্ট গোলাকৃতির একটা জায়গা, ওইটার ভিতর দিয়ে কিন্তু সুতোটা ঢুকিয়ে দিয়ে এরপর হাত, কোমর বা যেখানে বেঁধে দেওয়ার দরকার সেখানে বেঁধে দেওয়া হয়। তো হতে পারে যে ওই জায়গাটা চাপ লেগে ভেঙে গেছে, বা ওই জায়গাটা এমনভাবে ভেঙেছে যে তাবিজ থেকে ওই সুতাটা আলাদা হয়ে গেছে, এমন তো হতেই পারে। তাবিজটা কোথায় পড়লো? তো ওনারা তাবিজটা খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তাবিজটা কিন্তু ওনারা পেয়েও যান। ঘরের একটা পাশে ওই তাবিজটা পড়ে আছে। কিন্তু এখানে দেখা গেল একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে ওই তাবিজের যে হুক বা আংটার মতো জায়গাটা, এটা একদম অক্ষত রয়েছে। এটা কোনোভাবেই খুলে যাওয়ার কথা না। হ্যাঁ, খুলতে পারে, তাবিজের সুতাটা প্রথমে খুলতে হবে, এরপর তাবিজটাকে আস্তে করে সুতা থেকে বের করে ফেলতে হবে, এরপর যদি আবার সুতাটা হাতে বেঁধে দেওয়া যায় তাহলে সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু এমন কাজটা কিভাবে হলো এটা তো ওনারা বুঝতে পারছেন না। এখন
এই বিষয়টা যখন ঘটলো তখন ওই যে হুজুর যিনি তাবিজ দিয়েছিলেন তার সাথে যোগাযোগ করা হয়। এরপর ওই হুজুর এটা শোনার পর বললেন, ঠিক আছে, আমি কয়েকটা দিন সময় নেই, দেখি কোনো তথ্য দিতে পারি কিনা। 4-5 দিন পর সেই হুজুর মিমাপুর বাবাকে একটা তথ্য দেন। হুজুর বলেন যে, দেখেন ভাই, আমি এখানে কিছুই করতে পারবো না, কারণ আমি এতটা শক্তিশালী নই যে এই কাজটাতে আমি সফল হব, আর আমার যে বন্ধু জিনটা আছে সেও আসলে এতটা শক্তিশালী না। তবে এতটুকু তথ্য আপনাকে বলি, আপনার মেয়ের যখন পা কেটে গিয়েছিল তখন ওখান দিয়ে একটা পিশাচ শ্রেণীর জিন যাচ্ছিল, তার নজরে আপনার মেয়ে পড়ে যায় এবং তার যে রক্ত বের হচ্ছে এটাও তার নজরে পড়ে যায়। এই জিনগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে এরা যাকে আক্রমণ করে তার আচার আচরণে কোনো পরিবর্তন ঘটে না, তবে এই জিনগুলো তাদের জিহ্বা দিয়ে চেটে চেটে মানুষের ভিতরে কিছু রোগ ছড়িয়ে দেয়। এই জিনটা মূলত আপনার মেয়ের পায়ে তার জিহ্বা দিয়ে চাটতে থাকে, আর এ কারণেই মেয়েটার পায়ে পচন ধরিয়ে দিয়েছে। এই বিষয়টা তো আগে থেকে জানতাম না, আর ওই জিনটাই মূলত ওই তাবিজটা খুলে ফেলেছিল। তবে এখন মনে হয় না আর কোনো কাজ হবে এই তাবিজ দিয়ে। আপনারা আরও ভালো কোনো হুজুরের কাছে যান, তা না হলে কিন্তু আপনার মেয়ে আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে পড়বে, এমনকি এই ইনফেকশন থেকে এমন পচন ধরবে, গ্যাংগ্রিন হয়ে যাবে, একটা পর্যায়ে সে মারাও যেতে পারে। এই কথা শোনার পর কোনো বাবার কি মাথা ঠিক থাকে? মিমাপুর বাবা তো খুব চিন্তায় পড়ে যান। ওনার স্ত্রীর সাথে, অর্থাৎ মিমাপুর আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেন। এদিকে হয় কি, মিমাপুর পায়ের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। পরিবার থেকে অনেক হুজুর কবিরাজ দেখাতে থাকে, কোনো কাজ হয় না। মিমাপুর পরিবার মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দু তান্ত্রিকের কাছেও যায়, তারপরে কোনো কাজ হয় না। যেই আসে তদবির করে, টাকা নেয়, যে পরিমাণ টাকা চায় সেই পরিমাণ টাকাই দেয়, তবে কাজ হয় না। এরই মাঝে বেনাপুল, এই বেনাপুলের ওইখানে এক হিন্দু তান্ত্রিকের সন্ধান তারা পান। তো উনি নাকি সব ধরনের চিকিৎসাই করেন, খারাপ ভালো সব ধরনের চিকিৎসাই করেন, টাকা পেলে সে সব কাজ করতেই রাজি, এমন একটা অবস্থা। তো ওনার কাছে মিমাপুর আব্বু চান প্রথমে। ওনার একটা ইচ্ছা ছিল যে তাকে যদি বাড়িতে নিয়ে আসা যায়। তো উনি বললেন যে, আমি কারো বাসায় যাই না, বাসায় যাই চিকিৎসা করি না, যে রুগী তাকেই আসতে হবে এখানে, কেয়ার করা। মিমাপুকে নিয়ে যাওয়া হয় সেখানে। মিমাপুকে ভালো করে দেখার পর ওই তান্ত্রিক বলেন, ঠিক আছে, কাজটা হবে, 40,000 টাকা দিতে হবে। তো এতেই রাজি হয়ে যায় মিমাপুর পরিবার, কারণ তারা যেভাবেই হোক এই সমস্যা থেকে আসলে বের হতে চাচ্ছিলেন। মিমাপুকে চিকিৎসা করে দেওয়া হয়েছিল, তবে কোন পদ্ধতিতে ওই ব্যক্তি চিকিৎসা করেছিলেন এই বিষয়টা মিমাপু আসলে বলেন নাই। এরপর মিমাপু কিন্তু সুস্থ হয়ে যান, মোটামুটি প্রায় 5 বছরের কাছাকাছি সময় উনি একদম সুস্থ ছিলেন, মানে একদম স্বাভাবিক, তার পা একদম স্বাভাবিক হয়ে যায়। আর ওই স্বপ্ন উনি দেখেন না, কোনো অবয়ব দেখেন না। এদিকে মিমাপুর বিয়েরও তো বয়স হয়ে গিয়েছে, পরিবার থেকে ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, সব কিছু ঠিকঠাক। বিয়ের পরেও প্রায় 1 বছরের কিছুটা বেশি সময় একদম স্বাভাবিকভাবে কেটে যায়। এক রাতে এই মিমাপু আর ওনার হাজব্যান্ড ঘুমাচ্ছেন, হঠাৎ করে আপু ফিল করেন ওনার পায়ে কে যেন টাচ করছে, খুব আলতো করে টাচ করছে। আপু প্রথমে বিষয়টা নর্মাল হিসাবে নিলেও আস্তে আস্তে কেমন জানি মানে ওনার কাছে অন্য রকমের অনুভূতি হতে থাকে। প্রথমে আলতো করে টাচ করছিল, এখন মনে হচ্ছে একটু শক্ত করে টাচ করছে। তো এরকম হতে হতে হঠাৎ করে মনে হলো ওনার পায়ে কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আচমকা এত জোরে কামড় খেয়ে আপু তো ব্যথাতে জোরে চিৎকার করে ওঠেন। তখনই তার পাশে শুয়ে থাকা ওনার হাজব্যান্ডের ঘুম ভেঙে যায়। তো ওনার হাজব্যান্ড তো লাইট যেটা ছিল, এমনিতে ডিম লাইট ছিল, ঘরের লাইটটা অন করে দেখেন যে মিমাপু কান্নাকাটি করছেন। তখন ওনার হাজব্যান্ড জিজ্ঞেস করে কী হয়েছে, তখনই বলেন যে মনে হলো পায়ে কে যেন কামড় দিয়েছে। পায়ের দিকে তাকিয়ে, বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুলি এই দিকে তাকিয়ে তো মিমাপুর হাজব্যান্ড বেশ চমকে ওঠেন। উনি দেখেন যেই জিনিসটা কামড় দিয়েছে মনে হচ্ছে তার 3টা দাঁত, উপরে নিচে 3টা দাঁত, উপরে 3টা দাঁতের চিহ্ন, নিচে 3টা দাঁতের চিহ্ন। উনি বুঝতে পারেন যে আসলেই কোনো
জিনিস তাকে কামড় দিয়েছে। রাতের বেলা 3 দাঁতের কী জিনিস হতে পারে যে তাকে কামড় দিল? তো খুব অদ্ভুত ব্যাপার। তবে উনি রাতের বেলা মিমাপুকে একটু সান্ত্বনা দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেন, যেও কিছু না, দেখা যাক সকাল হোক, পরে এই বিষয়টা নিয়ে আমরা ভাবব। তো এভাবেই ওই রাত্রে ওনারা ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি, এই একবারই সমস্যা হয়েছিল। এর ঠিক পরের দিন ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওই সময় মিমাপু ঘুমাচ্ছেন, আর তখন ওনার হাজব্যান্ডের ঘুম আসছে ভাব, তখন আর কি পরিপূর্ণভাবে ঘুমান নাই। ওই সময় ওনার হাজব্যান্ড ভয়ঙ্কর একটা জিনিস দেখেন। উনি দেখেন যে মিমাপুর পায়ের কাছে লাল একটা মাথা, মানে মাথাটা লাল টকটকে, চোখ লাল টকটকে না, মাথাটা লাল টকটকে, মনে হচ্ছে পুরো মাথাটাই অনেকটাই জল করছে। এর কিন্তু কোনো বডি নাই, মাথায় চুলও নাই। এর একটা বিশাল জিহ্বা রয়েছে, অনেক বড় জিহ্বা, মাথাটা শূন্যে ভাসছে, আর মুখ থেকে জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে পড়ে মিমাপুর পায়ের উপরে টাচ করছে বারবার। এইটা দেখার সাথে সাথে ওনার হাজবেন্ডও চিৎকার করে ওঠেন, আর যখন চিৎকার করে ওঠেন তখনই কিন্তু ওই মাথাটা ভ্যানিশ হয়ে যায়। এদিকে মিমাপুরও ঘুম ভেঙে যায়, উনি জিজ্ঞেস কী হয়েছে। তখন অবশ্য মিমাপুর হাজব্যান্ড কিছু বলেন নাই, কেননা ওই সময় কিছু বললে মিমাপু ভয় পেতে পারেন। ওই রাতে ওনারা ঘুমিয়ে যান, আর কিছু হয় না ওই রাতে। উনি সকালে উঠে ভাবছেন একা একা যে কি দেখলাম, ভুলভাল দেখলাম কি না, নাকি দুঃস্বপ্ন দেখলাম না কি। আসলে উনি এই বিষয়টা ওইভাবে নিজে অ্যানালাইসিস করছেন, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না যে আসলে আমি কি স্বপ্নের মধ্যেই দেখলাম নাকি বাস্তবেই দেখেছি। এর ঠিক পরের দিন আর একটা ঘটনা ঘটে রাতের বেলা। ওই রাতে একটা স্বপ্ন দেখেন মিমাপু। এই স্বপ্নটা দেখার পর উনি ওনার হাজব্যান্ডের সাথে পরদিন সকালবেলা শেয়ার করেন। তো মিমাপু বলেন যে আমি তো স্বপ্নে দেখলাম একটা মাথার মতো অবয়ব, মাথাটা মনে হচ্ছে রক্তের মতো লাল টকটকে। সে হাসছে আর বলছে, কিরে কী ভাবছিলি তোরা, আমাকে আটকে রেখে ওই তান্ত্রিক গোলাম বানাবে তাই না? আমাকে আটকে রাখার মতো কেউ আছে রে? এটা বলেই নাকি সে বিশ্রীভাবে হাসতে থাকে। তখন ওনার হাজব্যান্ড এটা শুনে বলেন, আরে বলোটা কি, আমিও তো ঠিক একই স্বপ্ন দেখেছি, এরকম একটা জিনিস আমাকে স্বপ্নের মধ্যে সে বলছে তোর বউকে কেউ বাঁচাতে পারবে না রে। তো এটা দেখার পর আমি তো বেশ ভয় পেয়ে যাই। যেহেতু দুজন একই স্বপ্ন দেখেছেন, তখন মিমাপুর হাজব্যান্ডেরও টনক নড়ে। উনি তখন মিমাপুকে সাথে নিয়ে কাছাকাছি একটা মসজিদের ইমাম সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেন। তখন ওই হুজুর বলেন যে আপনি এক কাজ করেন, আপনার শ্বশুর শাশুড়িকে খবর দেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। তো খবর পেয়ে ওনারাও আসেন, হুজুরের সাথে কথা বলেন। তখন বলেন যে আচ্ছা একটা কাজ করেন তো, আপনারা ওই বেনাপুলে ওই তান্ত্রিকের একটু খোঁজ খবর নেন, এই বিষয়টা একটু জানার দরকার আছে। মিমাপুর বাবা যেহেতু নিয়ে গিয়েছিলেন মিমাপুদেরকে, তো উনি খুব ভালো করে চিনতেন। মিমাপুর বাবা যখন ওই এলাকায় গিয়েছেন, যাওয়ার পরে শোনেন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর তথ্য। সেটা হচ্ছে ওই যে তান্ত্রিক, ওই নাকি মাত্র কয়েকদিন হলো মারা গেছেন। কে বা কারা তাকে খুবই নৃশংসভাবে হত্যা করেছে। তার দেহ থেকে মাথাটা আলাদা ছিল, আর কোমর আর বডির যে অংশটা এটা ছিল ঠিক উল্টো ডিরেকশনে। মনে হচ্ছে কোমর থেকে কেউ মটাত করে ভেঙে উল্টো দিকে দিয়ে রেখেছে, অর্থাৎ আমাদের যে বুক এবং হাঁটুর দিক এটা কিন্তু একই দিকে থাকে, কিন্তু মনে হচ্ছে তা না। আমাদের শরীরের যেই প্যাটার্নটা থাকে, কোমর থেকে প্যাটার্নটা উল্টো হয়ে গেছে। তো এইভাবে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা মেরেছে এই বিষয়ে আসলে জানা যায়নি। যেহেতু ওনার স্ত্রী সন্তানাদি কেউই ছিল না, পুলিশ পোস্টমর্টেম করে অপমৃত্যুর একটা কেস ফাইল করে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার সৎকারের ব্যবস্থা করে। তো উনি তো এই বিষয়টা শুনে এসে পরিবারের সাথে শেয়ার করেন যে এই ঘটনা ঘটেছে। তখন হুজুরের সাথেও তো বিষয়টা নিয়ে আলোচনা করেন। তখন হুজুর বলেন যে আসলে এটা এমন একটা সমস্যা, মনে হয় না আমি এটার কোনো চিকিৎসা করতে পারবো। তো হুজুর তো এই চিকিৎসা আসলে আর করতে পারলেন না। এর কয়েকদিন পর থেকেই মিমাপুর পায়ে আবার আস্তে আস্তে চুলকাতে শুরু করে, চুলকাতে সেখানে ঘায়ের মতো হয়ে যায়।
আর এবারে হয় আরও ভয়ঙ্কর অবস্থা। এমনভাবে পচন ধরে যায়, একটা পর্যায়ে ওনার পায়ের 3টা আঙ্গুলই কেটে ফেলতে হয়। শুধু এক আঙ্গুলে এটা ছিল না, এটা অন্য আঙ্গুলেও ইনফেকশন হয়ে গিয়েছিল। মিমাপুর শ্বশুরবাড়ির এলাকায় একজন সম্পর্কে, ওনাদের সম্পর্কে আসলে শ্বশুরবাড়ির দিক থেকে আর কি, দাদি হন আর কি। তো উনি আসেন, উনি আসার পর ওই মিমাপুর শাশুড়ির কাছ থেকে ওনার ছেলের বউ অর্থাৎ মিমাপুর সম্পর্কে জানতে পারলেন। তখনই বলেন যে ঠিক আছে বৌমারে ডাকো তো দেখি, আমি একটু তার সাথে কথা বলি। তো যখন মিমাপুর সাথে উনি কথা বলেন, সব কিছু শুনলেন, তখন উনি বলেন যে আমার কাছে তো একটা জিন আসে, তবে আমি তো কোনো রুগী দেখি না, আর ও কোনো চিকিৎসা করে না, এমনিতেই কখনো কখনো আসে, কথাবার্তা বলেই, শুধু এতটুকুই। তারপরও তুমি যেহেতু আমার খুব কাছের মানুষ, এরকম একটা সমস্যা হচ্ছে, আচ্ছা আমি দেখি ওর সাথে কথা বলে ও কোনো সমাধান দিতে পারে কি না। সাধারণত দেখা যায় যে শুক্রবারের দিন ও আসে, যদি কোনো শুক্রবারে আসে তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দাদি হয় কি, উনি শনিবারের দিন আসেন। শনিবার দিন আসার পর বলেন যে আমি তো কথা বলছি, তো ও তোমাকে দেখে গেছে, ও এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, ও ওদের এলাকায় যাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, এটার কোনো সমাধান আছে কি না এটা সে আরও 1 সপ্তাহ পর জানানোর চেষ্টা করবে। তো এই শনিবারের পরের শনিবার, অর্থাৎ শুক্রবার তো পার হয়ে গেছে, পরের শনিবার দাদি আবার আসেন। এর মধ্যে হয় কি, মিমাপুর রাতের বেলা ঘুমাতেই পারেন না, 24 ঘন্টার মধ্যে খুবই অল্প সময় ঘুমাতে পারেন, কারণ ওই পায়ের যন্ত্রণায় উনার 3টা আঙ্গুল কেটে ফেলার পরও কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। মনে হচ্ছে এই পচনটা আস্তে আস্তে অন্য আঙ্গুল থেকে পায়ের গোড়ালির দিকে আসতে শুরু করেছে, পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা হতে থাকে। এদিকে উনি একটা কথা বলেন, সেটা হচ্ছে যে যেই দুষ্টু পিশাচ শ্রেণীর জিনটা এই কাজটি করেছে, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে ওরা চেটে চেটে রোগ ছড়িয়ে দেয়, তবে ওরা কোনো রোগীর শরীরে সরাসরি ভর করে না, যার কারণে রোগীর মধ্যে আচরণগত কোনো অস্বাভাবিকতা দেখা যায় না। মানুষ তো অন্য রকমের চিকিৎসা করতেই থাকে, যেহেতু তার আচার আচরণে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, যার কারণে মানুষ বুঝতেও পারে না যে এইটা জিন ঘটিত কোনো সমস্যা কিনা। তবে এই দুষ্টু জিনটা এর শরীরটাকে পচিয়ে মেরে ফেলবে, এমনই ওর পরিকল্পনা। এখন সমাধান কি? সমাধান হচ্ছে ওই জিনটা, বিশেষ করে যেই জিনটা এরকম তথ্য নিয়ে এ দাদিকে বলেছে, সে বলেছে যে সে তার দেশে গিয়েছে, তার দেশে যে বড় বড় হেকিম জিনেরা আছে তাদের সাথে কথা বলেছে, সেই হেকিম জিনেরা একটা আশ্বাস দিয়েছে, সেটা হচ্ছে যে কিছু সরিষার তেল, আরও কিছু এমন এমন উপকরণ, যে উপকরণগুলোর নাম বলা যাবে না, মিমাপু সেটা বলেনও নাই এবং এটা বলা নিষেধ, শুধু সরিষার তেলের কথাই বলেছেন। এই উপকরণগুলো বাজার থেকে একদমই কিনে আনতে হবে। তো কিনে আনার পর ওই দাদিকে দিতে হবে, দাদু সেগুলা নেয়ার পর আরও 1 সপ্তাহ পর উনি আবার আসেন। আসার পর উনি বলেন যে ওই জিনটা নাকি ওনার দেশে গিয়ে এই জিন হেকিমদের দ্বারা এই জিনিসটাকে প্রসেস করে ওই সরিষার তেলের সাথে মিশিয়ে বিশেষ এক ধরনের একটা মেডিসিন তৈরি করে নিয়ে আসছেন। তো এইটা পায়ে মাখতে হবে, আর এটা যখন শেষ হয়ে যাবে তখন আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরিপূর্ণভাবে শেষ করা যাবে না, কিছুটা থাকতেই যেই উপকরণগুলোর কথা ওই দাদি বলে দিয়েছিলেন, সেই উপকরণগুলো একই রকম নিয়মে বাজার থেকে একদমে কিনে নিয়ে এসে এই জিনিসগুলো একটা বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে ওই তেলের সাথে মিশিয়ে দিতে হবে। তেলটা কখনোই শেষ করা যাবে না, আর এই তেলটা মিমাপু ছাড়া অন্য কারো ক্ষেত্রে কার্যকর হবে না। তো এরপরে আল্লাহর কি অশেষ রহমত, এই জিনিসটা উনি যখন মাখতে শুরু করলেন ওনার পা ঠিক হতে থাকলো। আর ওনার পা যখন ঠিক হয়ে গিয়েছে, এরপরেও কিন্তু উনি এখনও নাকি এটা মাঝে মাঝেই ব্যবহার করেন, আর স্বপ্নে ওই জিনটাকে উনি আর দেখেন না, এমনটাই জানিয়েছেন। আর ওই যে দাদি, উনি দাদি 2025 সালের ডিসেম্বর মাসে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিমাপু ওই দাদির জন্য আফনান দ্য ওয়ার্ল্ডের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক মারা গেল, তাকে কে মারল? আপাত দৃষ্টিতে শুনে মনে হতে পারে ওই যে জিনটাকে সে আটকে রেখেছিল সে হয়তো মেরেছে, না, আসলে তা না।
ওই তান্ত্রিক আরও বহু পিশাচ শ্রেণীর শক্তিশালী জিনদেরকে আটকে রাখত। তো এমন একটা শক্তিশালী জিনকে আটকে রাখতে গিয়ে, মানে আটকেও রাখে নাই, আটকে রাখতে গিয়েই সে মারা পড়ে। আর যখন মারা পড়ে তখন অন্য এই পিশাচ শ্রেণীর জিনগুলো যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে আসলে মুক্ত করে দেয়, বা তারা মুক্ত হয়ে যায়। মানে সে মারা যাওয়ার সাথে সাথে তারা মুক্ত হয়ে যায়। যখন মুক্ত হয়ে গিয়েছে তখন এই জিনিসটা আবার ফেরত এসেছে। আর এই পিশাচ শ্রেণীর জিনকে দিয়েও কিন্তু ওই তান্ত্রিক বেশ কিছু কাজ জোর করেই নাকি করিয়েছিল। যদিও ওই জিনটা এসে এমন হম্বিদম্বি করেছিল যে আমাকে কি আটকে রাখা যাবে, আসলে কিন্তু সে আটকাই ছিল। অন্য কোনো শক্তিশালী পিশাচ জিনকে আটকাতে না গেলে তো তান্ত্রিক এরকম দুর্ঘটনার শিকার আসলে হতো না। আর যেহেতু ওই জিনটা তাকে মেরে ফেলেছে, অন্যান্য জিনগুলো ছাড়া পেয়ে গেছে। তো এটাই হয়েছিল ওই তান্ত্রিকের সাথে আর কি, যার কারণে তান্ত্রিকের এরকম নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে দুর্দান্ত একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 115তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি বর্তমানে বাংলাদেশের নাম করা একটি পত্রিকায় কর্মরত রয়েছেন। উনি এর আগে গুজর ভিটার ঘটনা সহ বিভিন্ন ঘটনা পাঠিয়েছেন। আজকের ঘটনাটিও এই গুজর ভিটার সাথেই সম্পর্কযুক্ত। ঘটনাটি ঘটেছিল 2017 সালে ওনার এক চাচার সাথে। সেই চাচার বয়স ওই সময় 18 বছরের মতো। আসলে চাচা তো চাচা আর কি, এই জন্যই দেখা যাচ্ছে যে ওনার থেকেও বয়স কম। এই ঘটনাটির প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী এই মিকাইল আহমেদ ভাই নিজেই। উনি তখন চাকরিতে যোগদান করেন নাই। ওনাদের যেই এরিয়াটা, ওখানে কিন্তু ঝোপ জঙ্গল, ভিটা বিল এগুলো বেশি, একটু দূরত্বে কিন্তু এগুলোর অবস্থান আর কি। এই যে শ্যামনগর গ্রাম, এই শ্যামনগর গ্রামে এই গুজর ভিটার কিন্তু অবস্থান। ওনাদের বাড়ির পেছন দিকে কিন্তু এই গুজর ভিটার পাশে থাকা পশ্চিম পাশে বেশ বড় একটা পুকুর রয়েছে, এটা ওনাদের মালিকানা আর কি। এই পুকুরের চারপাশে বেশ বড় বড় নারকেল গাছও কিন্তু রয়েছে। গুজর ভিটার সাথে থাকা একটি নারকেল গাছ, তার সাথে লেগে থাকা বাঁশঝাড়, এখান থেকেই আবার কুলুর ভিটা নামক একটা জায়গা রয়েছে। কুলুর ভিটাটা কাছাকাছি এই 100 গজ দূরত্বেই আর কি। তো এই যে জায়গাটার কথা বললাম, এই যে বাঁশঝাড়, নারকেল গাছ, এই জায়গাটার কথা লিসেনাররা একটু কষ্ট করে মনে রাখবেন, কারণ ঘটনাটা বোঝার সুবিধার্থেই বললাম আর কি। তো ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে বাজারের দিকে গেলে একটা ধানের চাতাল বা মিল রয়েছে। তো এটা কিন্তু পরিত্যক্ত। বর্তমানে ওখানে একটি মুরগির ফার্ম রয়েছে। স্থানীয় মসজিদের একজন ইমাম, যার নাম হচ্ছে সেলিম, এই সেলিম কাকা উনি ওখানে একটা ফার্ম দিয়েছেন। তবে একটা সময় এখানে, অর্থাৎ এই যে 2017 সালে এই জায়গাটাতে একটা মুদিখানার দোকান দিয়েছিলেন এই সেলিম কাকা। তো এলাকার ছেলেপেলেরা কী করতো, ওখানে ওই ক্যারাম বোর্ড খেলতো আর কি। আর মাঝে মাঝে ওনারা সিদ্ধ ডিমের বাজিতে খেলতেন, মানে হেরে গেলে যারা জিতে যাবে তাদেরকে সিদ্ধ ডিম খাওয়াতে হবে। এই চাতাল থেকে কিছুটা এগিয়ে গেলে একটা ব্রিজও পড়ে। এত কিছুর বর্ণনার কারণটা হচ্ছে এই ঘটনার সাথে এগুলোর একটা যোগসূত্র রয়েছে। এবার যাই মূল ঘটনায়। একদিন ওনাদের এলাকার ছেলেরা এই সেলিম কাকার দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন সেদ্ধ ডিমের বাজিতে। রাত তখন আনুমানিক 10:30 থেকে 11টার মতো কোন একটা সময় হবে আর কি। হঠাৎ করে ওনাদের ক্যারাম বোর্ড খেলা চলা অবস্থায় দেখতে পেলেন এই যে সজল তার চাচাতো ভাই মনিরকে ধাওয়া করছে। চাতাল থেকে কিছুটা এগিয়ে যে ব্রিজের কথা বলেছিলাম না মাত্রই, সে ওইখান থেকে ধাওয়া দিতে দিতে সে এই মনিরকে এই দিকটাতে নিয়ে এসেছে। এইখানে এসে এই যে মনির, সে কী করছে, এই ক্যারাম বোর্ডের চারদিকে ঘুরছে।
আর সজলের দিকে তাকিয়ে আছে। সজলও হাতে মাটির বড় একটা ঢেল নিয়ে, অর্থাৎ ঢিলা নিয়ে সে সুযোগ খুঁজছে কখন মনিরকে সজল এই ঢিলটা ছুঁড়ে তাকে আহত করবে। এদিকে মনির ওই ক্যারাম বোর্ডের চতুর্দিকে ঘুরছে। ওখানে তো চতুর্দিকে দাঁড়িয়ে আছে যে মিকাইল আহমেদ ভাই সহ আরও বেশ কয়েকজন। তো সে চতুর্দিকে ঘুরছে, সজলও ঘুরছে তার পিছু পিছু, মানে সুযোগ খুঁজছে খালি। তখন এই মনির বলতে থাকে, এই তোরা কি ওরে ধর রে, আমারে বাঁচা, ওরে তো জিনে ভর করছে। এ কথা শোনার পর ওখানে যারা ছিলেন তারা আসলে ওভাবে গুরুত্ব না দিলেও সজলের দিকে তাকিয়ে একটা অস্বাভাবিকতা দেখতে পান। সেটা হচ্ছে সজলের চোখ দুটো মনে হচ্ছে বেশ বড় বড় লাল টকটকে হয়ে আছে। সজল তার নিজের দাঁতের উপর চেপে কটকট কটকট শব্দ করছে মনিরকে দেখে। উপস্থিত সবাই ওনারা এটা দেখতেও পান, এই কটকট শব্দটা শুনতেও পান। প্রথমে ওনারা মনে করেছিলেন যে এই দুইটা মনে হয় নেশা জাতীয় কোনো জিনিস খেয়ে এইখানে এসে পাগলামি শুরু করেছে, অথবা দুটো জুয়া খেলেছে, একজন আরেকজনের কাছে হেরে গেছে, সে মনে হয় যে জিতছে, তাকে কোনো টাকা পয়সা দেয় নাই, এই জন্য, অর্থাৎ ওই মনির হেরে গেছে, সজলকে টাকা দেওয়ার কথা, সজলকে দেয়নি, এই জন্য সজল রেগে গিয়ে মাটির একটা ঢিল নিয়ে তাকে ধাওয়া করেছে। তো এরকমটা ওনারা ভাবছেন। তবে পরবর্তীতে ওনাদের ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। তখনই পাল্টালো যখন সজলের কণ্ঠ ওনারা সবাই শুনতে পেলেন। সজল তখন মনিরকে উদ্দেশ্য করে কর্কশ এবং নাকি কণ্ঠে বলছে, আজ তোকে মেরেই ফেলবো রে, আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কণ্ঠ শোনার সাথে সাথে ওনারা সবাই এক মুহূর্তের জন্য থমকে যান এই সজলের পরিস্থিতি দেখে। পরক্ষণে সেলিম কাকার দোকান থেকে বের হয়ে যায় মনির তাদের নিজের বাড়ির দিকে, মানে ভৌদৌড়। সজল ও মনিরের পিছু পিছু মাটির ঢিল নিয়ে দৌড় দেয়। আবারও সজল ওই একই কথাই বলতে থাকে, আজ তোরে মেরেই ফেলবো, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। উপস্থিত থাকা ওনারা সকলেই অবস্থার আসলে দেখলেন যে অবস্থা বেগতিক। এটা দেখে এই ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে তাদের পিছু পিছু ওনারাও দিয়েছেন ভৌদৌড়। কিন্তু এতটা দৌড়ানোর পরও ওনারা সজলকে ধরতে পারছেন না। তবে ওনারা ওখানে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছিলেন। ওনারা যখন সজলের পিছু পিছু দৌড়াচ্ছিলেন তখন মনে হলো সজল একা না, মনে হচ্ছে সজলের সাথে সাথে কয়েকটা ছায়ার মতো অবয়ব দৌড়াচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে মনিরদের বাড়িতে গিয়ে ওনারা পৌঁছালেন। তবে এর মধ্যে আর একটা ঘটনা ঘটে, তা হচ্ছে যে একটা পর্যায়ে কিন্তু খুবই অল্প সময়ের জন্য সজল মনিরকে ধরে ফেলেছিল। কোমরে জাপটে ধরে কিছুটা শূন্যে তুলে মাটির উপর আছাড় দেয়। তবে এই আছাড়ে খুব বেশি ব্যথা পাচ্ছিল না মনির, তারপরে এরকম কয়েকবার করেছে। যখনই এই যে মিকাইল আহমেদ ভাইরা কাছাকাছি চলে আসেন তখন আবার দৌড় দিয়েছে। তখন আর কি এই মনির ছুট পেয়েছে, সে বাড়ির দিকে দৌড় দিয়েছে, এর পিছু পিছু আবার সজল দৌড়াচ্ছে। এরকম করতে করতেই তারা বাড়িতে পৌঁছায়। সজল এবং মনিরের বাড়ি কিন্তু একদম পাশাপাশি। যখন এই যে মিকাইল আহমেদ ভাই বা ওনার সাথে যারা আছেন তারা যখন প্রথমে মনিরদের বাড়িতে পৌঁছেছেন, মনিরদের বাড়িতে পৌঁছানোর পর দেখতে পেলেন একটা ভয়ঙ্কর জিনিস। ওখানেও সজল মনিরকে ধরে আশ্রাচ্ছে, ওই একই রকমভাবে কোমরটা ধরে একটু উপরে তোলে আবার নিচে ফেলে দেয়। আর মনির তো এবার প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করছে। মনে হচ্ছিল সজলের শরীরে প্রায় 7-8 জন মানুষের শক্তি এসে ভর করেছে। অবস্থা বেগতিক দেখে ওনারা সবাই সজলকে একদম জাপটে ধরেছেন, এমনভাবে জাপটে ধরে হাত পা বেঁধে ফেলেছেন। অনেক কষ্ট হয়েছিল ওনাদের সজলকে কন্ট্রোল করতে। সজলকে কি আর ধরা যায় এত সহজে? এতটা পরিমাণে শক্তি তখন ওর গায়ে ছিল যে ওনারা তার সাথে পারছিলেনই না। ওনারা সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলেন। 18-19 বছর বয়সের একটা ছেলের শরীরে এই পরিমাণ শক্তি কিভাবে আসে? পরবর্তীতে সেই সেলিম হুজুর, অর্থাৎ ওনার তো দোকান আর কি, সেই সেলিম হুজুর সজলকে ঝাড়ফুঁক করতে থাকেন, দোয়া দরুদ পরে ফু দিতে থাকেন, কিন্তু সজলের কোনো পরিবর্তন হয় না। তখন ওরা সবাই মনিরকে জিজ্ঞেস করেন যে আসলে মূল বিষয়টা কি আমাদের বলতো।
তখন মনির ওনাদেরকে বলতে থাকে যে এই যে দুজন, এই যে সজল এবং মনির, এই দুজন চাতাল থেকে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজের উপর বসে গল্প করছিলেন। হঠাৎ করে সজল মনিরকে বলতে থাকে, কিরে আমার গায়ে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে কেন, মাথাটা ঝিমঝিম করতেছে কেন, শরীরে মনে হচ্ছে শীত শীত লাগছে, অথচ তখন ছিল গরমকাল। সজল এই কথা বলার পর মাথাটা নিচু করে চুপ করে বসে যায় হঠাৎ করেই। তখন এই যে মনির সজলের গায়ে ধাক্কা দিয়েছেন যে এই কিরে কথা কস না কেন, কী হয়েছে তোর? তারপরও সজল নাকি কথা বলে না, চুপ করে থাকে। আর দাঁতের সঙ্গে দাঁত যদি চেপে ধরে কটমট কটমট শব্দ করা যায় তো ওই রকম শব্দ করতে থাকে সজল। এটা দেখে নাকি মনির একটু ভয় পেয়ে যায়। সে আবারও সজলকে জোরে ধাক্কা দেয়। যেই না ধাক্কা দিয়েছে তখনই সজল উঠে দাঁড়ায় আর ওনার দিকে লাল চোখ করে আর দাঁত কটকট শব্দ করতে থাকে। একবার ডান পাশে তাকায় আর একবার বাম পাশে তাকায়। পরক্ষণে রাস্তার উপরে পড়ে থাকা একটা মাটির ঢিল নিয়ে ওনাকে ধাওয়া করেছে। বলতে থাকে, তোরে আজ মেরেই ফেলবো, আমাকে বিরক্ত করলি কেন? তারপর কি হয়েছে? তারপর তো এই যে এখানে দৌড়তে দৌড়তে চলে এসেছে, অর্থাৎ ওই যে যেখানে ক্যারাম বোর্ড খেলছিল, এরপর তো যা যা হয়েছে ওনারা তো সবাই দেখছেনি। এ কথা শোনার পর এই মিকাইল আহমেদ ভাই বলেন যে আচ্ছা কিছু লুকাচ্ছিস না তো, নাকি ঘটনা এই পর্যন্তই? তখন নাকি মনির একটু হালকা হেসে বলল, হ্যাঁ এইটুকুই, আর কি লুকাবো, এই পর্যন্তই তো। মনিরের কথা শুনে এই মিকাইল আহমেদ ভাই সহ উপস্থিত আরও কয়েকজন বুঝতে পারলেন ঝামেলা একটা আছে, কিছু একটা এরা লুকাচ্ছে। তখন ওনারা সবাই সজল এবং মনিরের মা বাবাকে এবং আরও যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা ভালো একটা হুজুর দেখান দ্রুত। এদিকে সজলকে বেঁধে রাখা হয়েছে। সজল কিন্তু পাগলামি করছে, মনিরকে বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকে। ইতিমধ্যে এলাকার লোকজনও প্রায় জানাজানি হয়ে গেছে। তখন তো যে অনেক রাত তা তো না, রাত 11টা, 2017 সাল, রাত 11টা মানে যে অনেক রাত এটা আসলে বলা যাবে না। বিশেষ করে গ্রামের প্রেক্ষাপটে আমরা বলতে পারবো না, কারণ এখন তো অনেক জায়গাতেই ইলেকট্রিসিটি চলে গেছে, অনেকেই গভীর রাত পর্যন্ত অনেক ধরনের কাজ করেন। তো যাই হোক, সজলকে যিনি আসর করেছে এলাকাবাসী জেনে ফেলেছে, অনেকেই দেখতে আসতেছে। সজলের মা বাবা ভাইয়েরা অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে। সকাল না হলে তো আসলে তেমন কিছু করতে পারছিলেন না ওনারা। ফজর আজান দেবেন কেউ, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব ফজর আজান দেবেন, তারপরে ওনারা হুজুরদের কাছে নিয়ে যাবেন, এরকম একটা যাকে পাওয়া যায় আর কি, কাছে পিঠে আর কি। রাত তখন আনুমানিক 2টার বেশি বেজে গেছে। একটা পর্যায়ে এই যে মিকাইল আহমেদ ভাই সহ সবাই ওনাদের বাড়ি থেকে, ওই বাড়ি থেকে ওনারা নিজেদের বাড়িতে ফিরে আসছেন। প্রায় 1 ঘন্টা পরে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি। মিকাইল আহমেদ ভাই ওনার ঘরের ভিতর থেকে শুনতে পান যে সজলের মা প্রচণ্ড জোরে কান্নাকাটি করছে। উনি বলছেন, আরে আমার সজল কই গেল রে, আমার সজলরে খুঁজে পাচ্ছি না। মিকাইল আহমেদ ভাই তো বাড়ি থেকে বের হয়েছেন। উনি সজলদের বাড়ির কাছাকাছি এসে দেখেন যে মিকাইল আহমেদ ভাই দেখেন যে সজলের মা রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন আর বলতেছেন যে আমার সজলকে পাচ্ছি না। তখন উনি জিজ্ঞেস করছেন, কি হয়েছে? আমরা তো সজলকে বেঁধে রেখে আসলাম, তারপর সে কোথায় গেল, কি হলো? তখন সজলের মা বলতে থাকেন, তখন অবশ্য আরও বেশ কয়েকজন চলে আসছো এখানে, মিকাইল আহমেদ ভাই একাই নন ওখানে। তো সজলের মা বলতে থাকেন যে তোরা তো সজলকে বেঁধে রেখে চলে আসলি। এরপর রাত 3টার দিকে সজল জ্ঞান হারিয়ে ফেলে, দাঁতে দাঁত লেগে যায়। তো এরপর তো আমরা মাথায় পানি দেই, জ্ঞান ফেরত আসে। পরে দেখি সজল পুরোপুরি স্বাভাবিক, তা আমরা মনে করছি সজল এখন সুস্থ হয়ে গিয়েছে। এরপর ওর হাত পায়ের বাঁধন সব খুলে দেই, ভাত খেলো। এরপর সজল ঘরে ঘুমাতে গেল। আমরা মনে করছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কি মনে করে রাত 3টার দিকে ওর ঘরে গিয়েছি দেখার জন্য, গিয়ে দেখি সজল ঘরে নাই, ঘরের দরজা খোলা। তারপর থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। ওয়াশরুমে গেছি, এদিকে গেছি সেদিকে গেছি, কোথাও নেই। এখন সজল কোথায় গেল? তখন এই মিকাইল আহমেদ ভাই সহ উপস্থিত যারা ছিলেন যে ওনারা বললেন যে কি করলেন আপনারা, এই বাঁধনটা খুলতে গেলেন কেন? এই বিষয়টা তো এখন স্বাভাবিক না। আর আপনারা কেন ওকে একা ওই রুমে থাকতে দিলেন? আপনারা কেউ একজন থাকতেন তার সাথে। এখন কি আর করা, সজলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন সবাই মিলে বের হয়ে গেছে সজলকে খোঁজার জন্য ওই রাতের বেলাতেই। পাশাপাশি তো অনেকগুলো বিল ছিল, কানার বিল, ফলের বিল, কাতলা ছড়ির বিল, সব জায়গায় খুঁজতে থাকে সবাই, কোথাও সজলকে পাওয়া যায় না। অবশেষে এই যে মনির,
সে কি মনে করে বলে যে আচ্ছা সবাই চলো তো আমরা গুজোর ভিটায় গিয়ে দেখি। এই কথা শোনার পর মিকাইল আহমেদ ভাই সহ আরও অনেকের মনেই কিন্তু ওই সময় সন্দেহ জেগেছিল। তারপর ওনারা ওই সময় কিছু বলেন নাই। অবশেষে সজলকে সেই গুজোর ভিটার বাঁশঝাড়ের পাশে থাকা বা বাঁশঝাড়ের সাথে লাগোয়া নারকেল গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যে ফজর আজান দিয়ে দিয়েছে। সজলকে সজলের বাড়ির লোকেরা সবাই ধরে নিয়ে যায়। এই যে মোহাম্মদপুর উপজেলায় মোহাম্মদপুরের চৌবাড়িয়া নামক একটা জায়গা রয়েছে, ওই চৌবাড়িয়াতে একজন পীর সাহেব আছেন, তার কাছে সকালবেলা নিয়ে যাওয়া হয় সজলকে। মোহাম্মদপুর থেকে বেশ খানিকটা দূরে এই পীর সাহেবের বাড়ি, আনুমানিক মোহাম্মদপুর উপজেলা থেকে 4 থেকে 5 কিলোমিটারের ভেতরে আর কি। তো এতটা দূরত্ব থাকার কারণে সজলকে নিয়ে আসলে যেতে একটু সময় লেগেছিল পীর সাহেবের বাড়িতে। আর এই পরের দিন মিকাইল আহমেদ ভাইকে ঢাকাতে কোনো একটা বিশেষ কাজে চলে আসতে হয়। এই জন্য এই ঘটনার ঠিক পরবর্তী অংশটা পেতে ওনার সময় লেগেছিল। তা না হলে এই ঘটনাটা উনি নাকি আরও অনেক আগেই পাঠাতেন। তো যাই হোক, উনি এই খবরটা পরবর্তীতে নেন। এবারের যেই ঘটনাটি, এটার সম্পর্কিত বিস্তারিত তথ্য উনি সংগ্রহ করেছেন। তো চৌবাড়িয়া পীর সাহেবের কাছে সজলকে নিয়ে যাওয়ার পর পীর সাহেব বেশ কিছু ভয়ঙ্কর তথ্য দেন। পীর সাহেব বলতে থাকেন, এই যে ছেলেটা, এটার সাথে আর একটা ছেলে ছিল। যেই রাতে ঘটনা ঘটেছে ওই রাতটা ছিল অমাবস্যার রাত। ওদের বাড়ি থেকে বেশ দূরত্বে একটা ভিটা আছে, এই যে গুজোর ভিটা, এই ভিটার পাশে থাকা পুকুরের উপরে বাঁশঝাড়ের সাথে একটা নারকেল গাছে নাকি এরা ডাব চুরি করতে গেছিল। আর ওই সময় ওই গাছের ওখানে একটা জিন ছিল। জিনটা কিন্তু দুষ্টু জিন না, মূলত এই জিনটাই ভর করেছে। পীর সাহেবের এই কথা শুনে সজলের মা বাবা তো বেশ অবাক হয়ে যায়, কারণ পীর সাহেব কিন্তু ওই এলাকাতে কখনো আসলে ওভাবে আসেন নাই। উনি মূলত ওনার অনুগত জিনদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছিলেন। সজলের মা বলতে থাকে, হুজুর কীভাবে আমার ছেলেটাকে সুস্থ করা যায় একটু দেখেন দয়া করে। তখন পীর সাহেব বলেন, আপনার ছেলেকে রুকিয়া করতে হবে, রুকিয়ার মাধ্যমে জিনকে হাজির করতে হবে, হাজির করে কথা বলতে হবে। তবে আল্লাহর রহমতে সমস্যা এতটা জটিল বলে মনে হচ্ছে না। হুজুর একটা গোল বৃত্ত করে এর মধ্যে সজলকে বসান। উনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন রুকিয়ার আয়াতগুলো। খুব বেশিক্ষণ রুকিয়ার আয়াত পড়তে হয়নি, 5 থেকে 7 মিনিটের মতো পড়তে হয়েছে। এর মধ্যে সজলের শরীরটা একটা ঝাড়া দিয়ে ওঠে। সজল শুরুর দিকে চোখ বন্ধ করেছিল, হুজুর বলেছেন চোখ বন্ধ করে রাখতে। এরপর সজল চোখ খুলে ফেলে। মনে হচ্ছে সজলের চোখ এইটা সজলের চোখ না, অনেক বড় বড় লাল টকটকে। আর হাজির হয়েই ওই পীর সাহেবকে জিন একটা সালাম দেয়, তবে খুব কর্কশ কণ্ঠ আর কি তার। পীর সাহেব সালামের উত্তর দিয়ে বললেন যে, তুমি কে? এই ছেলেটার উপরে কেন ভর করছো? আর কিসের বিনিময়ে ছেলেটাকে ছেড়ে চলে যাবে বলো তো? এত কথা বলার সময় কিন্তু নাই। উত্তরে জিনটি বলতে থাকে, দেখেন হুজুর, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি ডেকেছেন এই জন্য আমি আসি, তবে আমি কিন্তু এর উপর ভর করি নাই, আমার ছোট ভাই এর উপর ভর করছে। আমার ছোট ভাই খুবই একরোখা এবং জেদি প্রকৃতির। এই অমাবস্যার রাত্রে এই 2 দুষ্টু ছেলে গেছে নারকেল গাছে ডাব চুরি করতে। আর অমাবস্যার রাতে আপনি তো জানেন যে বিভিন্ন শ্রেণীর জিনেরা তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকে। আমরা মুসলিমরাও কিন্তু ওই রাত্রে ইবাদত বন্দেগী করি। তো ওই রাত্রে আমার ছোট ভাই ইবাদত বন্দেগীর প্রস্তুতি নিচ্ছিল। সে ওই নারকেল গাছের ওখানেই ছিল, সেখানে সে নামাজ পড়বে। ওই সময় এরা গেছে ওখানে চুরি করতে। ওই সময় তো আমার ছোট ভাই এটা দেখেছে, সে বিরক্ত হয়েছে। সে তাকে নাকি ভয় দেখানোরও চেষ্টা করেছে এই দুজনকে। সে একটা ডাবের সুরত ধরেছে, গাছের নিচে একটা ডাব পড়েছে, ডাবের সুরতের সে ছিল। সে ডাবটা কী করছে, একা একাই গড়াগড়ি করছিল, যাতে করে ওরা ভয় পায়, ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এই দুজন ভয় না পেয়ে যে কাজটি করেছে সেটা হচ্ছে এই ডাবটা তারা উঁচু করার চেষ্টা করেছে, মানে ধরে উঁচা করবে, কিন্তু অনেক কষ্ট করেও নাকি এই দুইজন ওই ডাব উঁচা করতে পারেনি। এরপর এই সজল সে নাকি ক্ষিপ্ত হয়ে যে কাজটি করেছে সেটা হচ্ছে যে সে এই ডাবের উপর জল বিয়োগ করতে চেয়েছে, যদিও বা করেনি কিন্তু করতে চেয়েছে। এতে করে নাকি এই জিনের ছোট ভাই খুবই রাগান্বিত হয়, সে ওই সময় অদৃশ্য হয়ে যায়। কিন্তু এর পরপরই সে এই সজলের উপর আসর করেছে। আর আসর করেই যে কাজটি করেছে, সজলকে তো কষ্ট দিচ্ছেও আর মনিরকেও ধাওয়া করেছে। এই বিষয়টাই বিস্তারিতভাবে বলেন এবং বলেন যে ওই সময় আমার ছোটো ভাই ইবাদত বন্দেগীতে মশগুল থাকার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল, এরা বিরক্ত করেছে। তারপরেও ওরা ছোট মানুষ, বয়সের তুলনায় ক্ষমা করে দেওয়া যেত,
কিন্তু এমন অসম্মানসূচক কথা বলেছে, এটা তো আসলে যে কেউ শুনলেই তার রাগ হবে। এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটেছে। তখন পীর সাহেব হুজুর বলে, আসলে ওরা তো ভিন্ন জগতের মানুষ, তোমরা ভিন্ন জগতের মানুষ, এক এক জগতের নিয়মকানুন আচার অনুষ্ঠান এক এক রকম। মানলাম ওরা ভুল করেছে, তারপরও যেহেতু ভুল হয়েই গেছে, তোমাদের তো কোনো শারীরিকভাবে ক্ষয়ক্ষতি করেনি বা প্রাণহানিও হয়নি, যা হওয়ার হয়ে গেছে, তোমরা কী চাও বলো, ছেলেটাকে মুক্তি দাও। তখন ওই জিনটা নাকি বলে যে আসলে যেহেতু তার ছোট ভাই ধরেছে, ছোট ভাইকে সে তার মতো করে বুঝিয়ে বলবে, সজলের একটা ছাগল আছে, সজলের খুব প্রিয় একটা ছাগল, এই ছাগলটাকে আল্লাহর নামে জবাই করে এইটার মাংস রান্না করে গ্রামের গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে, আর মসজিদেও একটা দোয়া করিয়ে দিতে হবে আর কি। এটাই হচ্ছে পরামর্শ, আর কোনো সমস্যা হবে না, সে তার ছোটো ভাইকে ম্যানেজ করে নেবে। তো সেটাই করা হয়, দ্রুততার সাথে সেই কাজটি করা হয়। এরপর থেকে আল্লাহর রহমতে সজলের আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে রাত বিরেতে অনেকেই এর গাছের ডাব, ওর গাছের নারকেল, এর গাছের লিচু, ওর গাছের আম, তো এরকম তো অনেকে এটা করেন। তো এই রিলেটেড কাজ করতে গিয়ে যে কত ধরনের বিপদ আপদে মানুষ পড়েছেন, এরকম অসংখ্য ঘটনা তো আমরা ইতিমধ্যে প্রচার করেছি আলহামদুলিল্লাহ। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ রাতের বেলা আসলে আমাদের বের হওয়া উচিত নয়। কেন উচিত নয়? রাতটা আমাদের জন্য না, আল্লাহ তাআলা রাত আমাদের জন্য সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য। এই সময়টা আসলে বিশ্রামের জন্য। এই সময় যদি আমরা এরকম অপ্রয়োজনীয় কাজে, খারাপ কাজে ঘুরে বেড়াই, তখন তো আল্লাহর সৃষ্টি আর অনেক মাখলুক রয়েছে, তাদের ওই রাতের বেলাতেই ঘোরাঘুরি করতে হবে। ওই সময়টা আবার তাদের চলাফেরার জন্য। তারা যদি বুঝতে পারে যে এরা অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করছে, তাহলে তো আমরা আক্রান্ত হবই। এই ঘটনাটিও এরকমই একটি ঘটনা। তো যাই হোক, আমরা এই ঘটনা থেকে শিক্ষা পেলাম যে রাতের বেলা অকারণে এইভাবে ঘোরাফেরা করা উচিত নয়। আর এই ধরনের চুরিচামারির প্রসঙ্গ তো আরও অনেক দূরের কথা। এমনিতেও অপ্রয়োজনে রাতের বেলা ঘোরাঘুরি করার কিন্তু অনেকেরই বদভ্যাস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাতের বেলা উনি হাতে একটি লাঠি নিয়ে শহরে ঘুরে বেড়াতেন। কেউ অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করে, উনিও কিন্তু এটা পছন্দ করতেন না। কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, এটাই নিয়ম, এতেই শরীর ভালো থাকে। যদিও বা এই সিস্টেমটা আমরা অনেকটাই পাল্টে ফেলেছি। আমরা গভীর রাতে ঘুমাতে যাই, অনেক দেরিতে উঠি, আর এই কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। অনেকে কিন্তু জিন জাদু দ্বারা আক্রান্ত হচ্ছি, এই কারণে অনেক প্রভাবের উপর রয়েছে। এমনিতেই তো শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছেই। ইদানিং আমরা খেয়াল করব যে প্রচুর মানুষ বশীকরণের জাদু, জিন জাদু, তারপর আরও বিভিন্ন ধরনের জাদু দ্বারা আক্রান্ত হচ্ছে। সব সময় যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কোনো কাছের লোকজন এই সমস্ত জাদুটোনা করে, বিষয়টা এরকম না। অনেক সময় আমাদের নিজেদের অজ্ঞতার কারণে জিনেদের দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। জিনেরা আমাদের উপর জাদু করে, আমাদের উপর জাদু তারা প্রয়োগ করে দেখে জাদুটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর এটা তখনই হয় যখন আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমিয়ে থাকব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের পরে ঘুমায়, তাহলে ওই ব্যক্তি যদি পাগল হয়ে যায়, এর জন্য দায়ী সেই ব্যক্তি নিজেই। এই জন্য আসরের পরে ঘুমানো যাবে না, এই অভ্যাসটা করা মোটেও যাবে না। এই অভ্যাস থেকে আমাদেরকে বিরত, অন্যদেরকেও রাখতে হবে, আমরা নিজেরাও থাকবো ইনশাল্লাহ। এই তো গেল একটা বিষয়। এরপর ভর দুপুরবেলা, সন্ধ্যার সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে এমন এমন সমস্ত জায়গায় যাই যেগুলোতে যাওয়া উচিত নয়। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনা দুটি কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান। আপনারা অনেকেই বলেন যে ঘটনা বড় চাই। আসলে ঘটনা বড় আমরা তখনই আপনাদেরকে উপহার দিতে পারবো যদি আপনারা ঘটনা পাঠান, তাহলে তাছাড়া কিন্তু সম্ভব নয়।
আপনারা যেভাবে পাঠান আমরা সেভাবেই সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি। ঘটনা বোঝার সুবিধার্থে আমরা দেখা যাচ্ছে যে কিছু নসিহতমূলক, কিছু পরামর্শমূলক কথাবার্তা শেয়ার করি। অনেকেই বলেন যে এগুলো না করলেই কি না, এগুলো বাদ দিলে কেমন হয়। আমরা একটা কথা সবসময় বলি যে আপনাদের হরওয়াল শুধু ভয়ের ঘটনা প্রচার করে না, আমরা এই ভয়ের ঘটনার মাধ্যমে কিছু শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, কিছু মেসেজ দিতে চাই, যেটা আমাদের পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ আমাদের পরকালীন জীবনের জন্য যেন সহায়ক হয়। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সকল লিসেনারকেও কবুল করুন। আমাদের এই চলার পথে আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিরাপত্তার চাদরে মুড়ে রাখেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, যত ধরনের আইন, হাসাদ, সেহের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরওয়ালের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।